ইশরাক ইস্যুতে মুখোমুখি বিএনপি উপদেষ্টা এনসিপি, আজও ব্লকেট কর্মসূচি, বড় আন্দোলনের হুঁশিয়ারি সালাউদ্দিনের। সংস্কার চূড়ান্তে রাজনৈতিক দলের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বললেন বদিউল আলম। ফ্যাসিবাদ ঠেকাতে গুণগত পরিবর্তনের তাগিদ। দুর্ঘটনা কবলিত বিমানে রক্ষণাবেক্ষণে গাফিলতি, মানা হয়নি উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্দেশনা ও তদন্ত কমিটির সুপারিশ। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে সম্মত রাশিয়া। পুতিনের সঙ্গে ফোন আলাপ শেষে জানালেন ট্রাম্প। Up and over. They're looking for the second. Will they come back? No, they won't. Yes, no, yes, no. Have they made it in time? বড় সংগ্রহের পরেও আরব আমিরাতের কাছে দ্বিতীয় টি-20 হারল বাংলাদেশ। সিরিজে 1-1 সমতা। শুভ সকাল। এখন সকালের আয়োজনে থাকছে আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি মেহেরিন অ্যানি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তার সমর্থকরা। দাবি না মানলে পুরো ঢাকা অচল করে দেওয়ারও হুঁশিয়ারি তাদের। নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন শেষে সোমবার বিকেলে এ ঘোষণা দেন দক্ষিণ সিটির সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। বিস্তারিত প্রতিবেদনে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিনের মতো সোমবার সকালেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হতে থাকে ইশরাক সমর্থকরা। ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সব সেবা বন্ধ করে দিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী ব্লকেট পালন করেন তারা। ব্যানার ফেস্টুন নিয়ে নগর ভবনের প্রধান ফটক আটকে অবস্থান নেয় আন্দোলনকারীরা। স্লোগানের পাশাপাশি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা। চলে সুরে সুরে প্রতিবাদ। এ সময় উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করেন ইশরাক সমর্থকরা। অভিযোগ করেন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের গ্যাজেট প্রকাশের 22 দিন পার হলেও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সরকার গড়িমসি করছে। আজকে 5 দিন ধরে এখানে অবস্থান নিচ্ছি। সরকার আমাদের এই দাবিকে কর্ণপাত করে নাই। আমরা অনির্বাচিত কোনো প্রশাসকের আন্ডারে আমরা কাজ করতে আগ্রহী না। আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে যিনি রায় পেয়েছেন সেই রায়কে বাস্তবায়ন করা হোক। দাবি মানা না হলে এই ব্লকেট কর্মসূচির মাধ্যমে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। যতদিন পর্যন্ত আমাদের মেয়রকে বুঝায় না দেবে ক্ষমতা, ততদিন আমরা থাকবো। দাবি যদি না মানে তাহলে আমরা এর থেকে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিচ্ছি। অবিলম্বে যদি শপথ না নেওয়া হয় তাহলে আমরা এই ব্লকেট প্রোগ্রাম আরো বিস্তৃত করব। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদের এক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাস্তা বন্ধ করে টানা আন্দোলন করাকে দুঃখজনক মন্তব্য করে বলেন, আইনি জটিলতার কারণে ডিএসসিসির মেয়র ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। যারা সেখানে আন্দোলন করছেন আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী। আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি, এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে, হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন। বিকালে কর্মসূচি শেষে আন্দোলনকারীরা জানান মঙ্গলবার বিকাল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব। সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব। ইশরাককে মেয়র ঘোষণা না করা পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা। এখানেই থাকবো আজকের মতো, যদি পরিস্থিতি বাধ্য করে। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। ইশরাককে মেয়র পদে বসানো নিয়ে মাঠের উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট করেছেন ইশরাক, উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপি নেতারা। ইশরাক বলছেন, উপদেষ্টা পরিষদের অনেকের মুখোশ উন্মোচন করাই তার উদ্দেশ্য। আর উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য, আইনি জটিলতা নিরসন না হলে শপথ গ্রহণ সম্ভব নয়। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে।
মেয়র হিসাবে গেজেট প্রকাশের 22 দিন পার হলেও এখনও দায়িত্ব বুঝে পাননি ইশরাক। এই ইস্যুতে আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, অন্তর্বর্তী সরকার কতিপয় ব্যক্তির ক্ষমতার লোভ ও তা চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই মুখ্য উদ্দেশ্য। গণতন্ত্রের স্বার্থে জনগণের ভোটের অধিকারের সাথে এক চুলও ছাড় হবে না বলেও লেখেন তিনি। অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে লেখেন, উচ্চ আদালতে বিচারাধীন এবং আইনি জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে নগর ভবন বন্ধ করে গায়ের জোরে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদের সাথে একাত্মতা জানিয়ে পোস্ট করেন এনসিপি নেতা সার্জিস আলমও। প্রশ্ন তোলেন অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার যৌক্তিকতা নিয়ে। বলেন, বিগত নির্বাচনকে বৈধতা দিলে সকল জেলা, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড এবং সংসদীয় আসনের সবাইকে তাদের জায়গা ফিরিয়ে দিতে হবে। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদকে সমর্থন জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ফ্যাসিস্টরা আসিফদের থামাতে পারেনি উল্লেখ করে এ নিয়ে অপরাজনীতি না করার আহ্বান এনসিপির এই নেতার। সার্জিস আলমের পোস্টের নিচেই ইশরাক মন্তব্য করেন, রাষ্ট্রীয় মেকানিজম করে কেন তাকে বাধা দেয়া এবং লুকোচুরি করা হচ্ছে। আইন অনুযায়ী শপথ নেওয়ার প্রত্যয় জানান বিএনপির এই নেতা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান রক্ষা হবে কিনা তা নিয়ে বিএনপি সন্দিহান। এছাড়া দ্রুত সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা না হলে সূচনা হতে পারে বড় আন্দোলনের, এমন হুঁশিয়ারি দেন তিনি। সোমবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ এই হুঁশিয়ারি দেন। নির্বাচনের কথা বললে অন্তর্বর্তী সরকার নারাজ হয় উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। এছাড়াও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আওতায় আনার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। একজন অল্প বয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, ইলেকশন কমিশনের গেজেট নোটিফিকেশনকে তারা তোয়াক্কা করবেন না। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই না যে আমরা দাসখত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য। বাংলাদেশের জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনটা ডিসেম্বরের ভিতরেই, যেটা আপনি ওয়াদা করেছিলেন, দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। তাতে আপনার সম্মান রক্ষা হবে, এদেশের মানুষ আশ্বস্ত হবে, দেশের মধ্যে একটি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতেই গেল 2 মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনা হয়েছে 30টির বেশি রাজনৈতিক দলজোটের সঙ্গে, তবে এখনও পৌঁছানো যায়নি সুনির্দিষ্ট ঐকমত্যে। কমিশন সদস্য বদিউল আলম মজুমদার এখন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সংস্কার চূড়ান্ত করতে রাজনৈতিক দলের সিদ্ধান্তই গুরুত্ব পাবে বেশি। দেখুন মিয়া আমিরুলের প্রতিবেদন। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার রূপরেখা চূড়ান্ত করতেই 20 মার্চ থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই ঘোষণাপত্র তৈরিতে প্রায় 2 মাসে আলোচনা হয়েছে 30টির বেশি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে। 6টি সংস্কার কমিশনের 166টি প্রস্তাবনা নিয়ে কয়েক দফা মতামত তুলে ধরেছে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তাতে যেমন অনেক সুপারিশ নিয়ে ঐকমত্য হয়েছে, তেমনি মতভেদে রয়েছে অনেক বিষয়ে। এখন প্রশ্ন, তাহলে কতটুকু অগ্রগতি হলো প্রথম ধাপের ধারাবাহিক সংলাপে? এখন টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বললেন, সংস্কারের চূড়ান্ত রূপরেখা নিয়ে এখনো বলার সময় আসেনি। এক্ষেত্রে রাজনৈতিক দলের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ বলে মত তার। তিনি আশা করছেন ভবিষ্যৎ রাজনীতিতে স্বৈরাচার বা প্যাসিবাদের মতো ব্যবস্থা ঠেকানোর বিষয়টি মাথায় রেখেই মতামত রাখছে রাজনৈতিক দলগুলো। আমার তো মনে হয় এটা বলটা বহুলাংশে রাজনৈতিক দলের কোর্টে। তারা যদি সংস্কারগুলো, কারণ সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, সংস্কারগুলো করলেই আমরা ভবিষ্যতে আমরা স্বৈরাচারকে ঠেকাতে পারবো। তো রাজনৈতিক দলগুলো রাজি হয়ে যায়, তাহলে তো দ্রুতই আমাদের যে সকল পরিবর্তন, আইন কানুন বিধিবিধানের পরিবর্তন প্রয়োজন সেগুলো করা যাবে এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ
ঘোষণার পথ প্রশস্ত হবে। বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের মাধ্যমে গুণগত পরিবর্তন ছাড়া রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে পারে। শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার মতো এমন কিছু যেন না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি বলে মনে করেন তিনি। মুগ্ধদের, আবু সাঈদের রক্তের দাগ কিন্তু এখনো পুরোপুরি মুছে যায়নি। আমরা তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। আমরা যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে, সেই জন্য যা কিছু করণীয় আমরা তা করব। রাজনৈতিক দলগুলো একমত হলে দ্রুতই প্রয়োজনীয় আইনকানুন পরিবর্তন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পথ প্রশস্ত হবে বলেও মত জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্যের। এ বিষয়ে সরকার আন্তরিক বলে দাবি করেন তিনি। নাগরিক সমাজ আরও শক্তিশালী হয়, কার্যকর হয়, যাতে তারা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে পারে। আমাদের যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা দরকার। তো এই কতগুলো ক্ষেত্রে তো পরিবর্তন না আসলে আমরা কিন্তু সেই ঝুঁকি থেকে যায়। আমরা যেটা গত 15-16 বছরে ঘটেছে তার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এ সময় তিনি বলেন, সংবিধানে এমন কিছু সংস্কার আনা দরকার যাতে নির্বাচনী অঙ্গন থেকে দুর্নীতি ও টাকার খেলা বন্ধ করা যায়। এছাড়াও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা সহ ক্ষমতার ভারসাম্য রক্ষার উপরেও জোর দেন তিনি। মিয়া আমিরুল, এখন, ঢাকা। নিরাপদে বিমানের BG446 ফ্লাইটটি অবতরণ করিয়ে পাইলট ক্রুরা যখন প্রশংসায় ভাসছেন, তখন প্রশ্ন উঠছে উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ নিয়ে। প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে উড্ডয়নের সময় বিয়ারিং কাজ না করায় খুলে পড়ে চাকা। আর অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের গাইডলাইন লঙ্ঘন, তদন্ত কমিটির দেয়া সুপারিশ না মানা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের গাফিলতি এমন দুর্ঘটনার জন্য দায়ী। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। গেল 16 মে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকাগামী বিমানের BG436 ফ্লাইটটির উড্ডয়নের সময় চাকা খুলে পড়ে যায়। ঘটনাটি কক্সবাজার বিমানবন্দরের টাওয়ার থেকে ক্যাপ্টেনকে জানানো হলে তিনি ঢাকায় ল্যান্ড করবার সিদ্ধান্ত নেন। প্রায় 50 মিনিটের উৎকণ্ঠা কাটিয়ে পাইলটের দক্ষতায় 75 আরোহী সহ নিরাপদেই ঢাকায় অবতরণ করে BG436। এই ঘটনায় পাইলট সহ ক্রুরা প্রশংসায় ভাসলেও প্রশ্ন উঠেছে বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়ে। ঘটনার প্রেক্ষিতে সেদিনই বিমান থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়। তার মধ্যে ইঞ্জিনিয়ারদের নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে উড্ডয়নের সময় বিয়ারিং কাজ না করায় খুলে পড়ে চাকা। প্রাথমিকভাবে বলা হয়েছে যে বিয়ারিং ফেইলিওর। তো যেহেতু এই কমিটি কোনো কমিটি তদন্ত রিপোর্ট দাখিল করেনি এবং কোনো তদন্ত কমিটি সেভাবে কোনো কিছু ডিসক্লোজ করেনি, শুধুমাত্র আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে জানতে পারছি যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বিয়ারিং ফেইলিওর। এবার প্রশ্ন হলো, কেন কাজ করলো না বিয়ারিং? বিমানের বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠানের গাইডলাইনে প্রতি 6 মাসে ল্যান্ডিং গিয়ার বক্সের রক্ষণাবেক্ষণের নির্দেশনা থাকলেও তা অনুসরণ করেনি বিমান। সবশেষ 1.5 বছর আগে ল্যান্ডিং গিয়ার বক্স চেক করা হয়েছিল এই -8 উড়োজাহাজটির। এতে শুকিয়ে গিয়েছিল বিয়ারিংয়ের গ্রিজ। সে কারণেই উড্ডয়নের সময় চাপ নিতে না পেরে খুলে পড়ে চাকা। 2017 সালে বিমানের আরেকটি -8 ঢাকায় অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। সেবারও তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে ল্যান্ডিং গিয়ারের বিয়ারিংয়ের ত্রুটির বিষয়টি। ঘটনার পুনরাবৃত্তি রোধে সে সময়ে তদন্ত কমিটি -8-এর ল্যান্ডিং গিয়ার নিয়মিত রক্ষণাবেক্ষণে 7টি সুপারিশ দিয়েছিল, কিন্তু গেল 8 বছরেও সুপারিশগুলো আমলে না নেওয়ার অভিযোগ আছে বিমানের উপর। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, উড়োজাহাজটির নিয়মিত রক্ষণাবেক্ষণের গাফিলতিতেই এমন ঘটনা। সেটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং বিভাগ বা রক্ষণাবেক্ষণ বিভাগের গাফিলতি। তারা যে প্রতিদিন যে কাজগুলো করে বা যে রুটিন চেকগুলো আছে বা পিরিয়ডিক যে চেকগুলো আছে সেগুলো তারা দেখেন নাই। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ইঞ্জিন যে চাকাটা পড়ে গেছে এটা ভিতর দিকের চাকা, তো মনে হয় ভিতর দিকের চাকার দিকে তো খেয়ালটা কম ছিল, বাইরেই ফিজিক্যাল ইন্সপেকশনটা বেশি ছিল। তো এইটা হতে পারে খুব বেশি একটা তো লক্ষ্য কেউ করেনি, খেয়াল করেনি। তার মত, এই ঘটনায় লঙ্ঘন হয়েছে উড়োজাহাজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের গাইডলাইনও। বিমানে জবাবদিহিতার অভাবে এমন ঘটনা বারবার ঘটছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা এয়ারলাইন্সে তারা এসবি পাঠায়, স্পেশাল বুলেটিন পাঠায়, সার্ভিস বুলেটিন পাঠায়। সেই বুলেটিন অনুযায়ী তাদের কাজ করতে হবে। মেনটেন্যান্সের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করতে হবে। এখন যদি বিমান না ফলো করে, না কাজটা করে সাইন করে দেয়, তাহলে তো ওরা প্রত্যেকে দায়ী এই ব্যাপারে। এ ঘটনায় নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সিভিল এভিয়েশন থেকেও একটা
টিম করে দিয়েছি যারা এই জিনিসটাও থরলি চেক করছেন। তো চেক করে যদি কোনো কিছু হয় আমরা তাদেরকে সেভাবে আমরা সাজেস্ট করবো বা করবো। বাট ইনসিডেন্টের পরপরই আমরা ওনাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে প্রতিটা প্লেন যেটা আছে যে ওয়ান টাইম চেক করে ক্লিয়ারেন্স করার জন্য। তো ওয়ান টাইম চেক করেছে, ওনারা ফেড করেছে, আমার ইন্সপেক্টররা গিয়েছে, থরলি তারা চেক করেছে এয়ারক্রাফটটা, চেক করে তারপরে তারা দেখেছে। মেরামত সম্পন্ন করে দুদিন পরেই ফের চলাচল শুরু করেছে -8 উড়োজাহাজটি। নাইম আবির, এখন, ঢাকা। কে রাখে কার কথা? প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি, বরং মেয়াদ বেড়েছে আরও 2 বছর। এতে করে ভোগান্তি থেকে নিস্তার মিলছে না স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের। যদিও কর্তৃপক্ষের সেই পুরনো আশ্বাস, নতুন নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। এই হচ্ছে সিলেটের বাঁধঘাট থেকে এয়ারপোর্ট পর্যন্ত 4 লেন সড়কের নির্মাণ কাজের সবশেষ অবস্থা। গুরুত্বপূর্ণ এই সড়কের কাজের ধরন, ভোগান্তি আর ধীরগতি নিয়ে প্রতিবেদন করেছেন গুলজার আহমেদ। নির্মাণাধীন সড়কের পাশে মজুত রাখা নির্মাণ সামগ্রী, কোনো অংশে আবার কাজ চলছে। এছাড়াও খোঁড়াখুড়ি আর ধুলার যন্ত্রণা মিলিয়ে বাধাঘাট থেকে এয়ারপোর্ট সড়ক যেন দুর্ভোগের আরেক নাম। সিলেট শহরের যানজট কমাতে এবং স্থানীয়ভাবে পর্যটন ও যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণের জন্যই মূলত সিলেট বাধাঘাট এয়ারপোর্ট সড়ক 4 লেনের কাজ শুরু হয়েছিল। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ 2 বছর শেষে আরও 1 বছর সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এখনও শেষ হয়নি পুরোপুরি কাজ। এর ফলে অনেকটাই হতাশ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শুধুমাত্র রাস্তাত মানুষের ভোগান্তি, বেমার, রুগিলিয়া আইতে পারে না, এই যাইতে একটা রুগিলিয়াও আইতে পারে না, বুঝছেন। বিশেষ করে ছাত্র এবং ছাত্রীরা যাতায়াতের খুব বেশি সমস্যা। রাস্তা তো কাজ হয়েছে না, কিছু কাজ হয়েছে, আনুষ্ঠানিক খালবাট কয়টা হয়েছে, বাদ বাকি কাজ বন্ধ। এই ভোগান্তিটা এমন যানজট লাগে, যানজট যারে হয় আর এই কাজটা শেষ হয়ে যেত, এগুলো গাড়ি যাতায়াত দূর হয়ে যেত, আমরা কোনো কষ্ট হইল না। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে হাজার হাজার মানুষ, কিন্তু উন্নয়ন কাজের ধীরগতি প্রশ্ন তুলেছে বাস্তবায়নের দায় নিয়ে। অনেকেরই অভিযোগ এখনো পাননি জমি অধিগ্রহণের টাকা। পাশাপাশি রাস্তা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের ধীরগতিতে কাজ করার কারণেই ভোগান্তিতে তারা। আমারও তো জায়গা ফাঁসকে আর গেছে, কিন্তু আমি একটা নোটিশ পাইছি, আর কোনো নোটিশও পাইছি না। অথচ এরপরও রাস্তা উঠে মাটি উঠে পালাইবার অর্ডার দিছি বা জো দিছি। আগর রাস্তায় নিচে গিয়ে আও একবারও হইলাম না, অহংকুর রাস্তায় গিয়ে আও একবারও নাই। ও আমরা রাস্তাটা আগলাই রাখছি, আমরা গ্রামে ও রাস্তা আমরা একবার হইয়া রাস্তা দিব। মানুষের দুর্ভোগ লাগবে, এই সড়কটি দ্রুত যাতে কাজ শেষ হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। সিলেট ওসমানী বিমানবন্দরের সাথে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার যানজটমুক্ত নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপন সহ সিলেটের ভোলাগঞ্জ হতে চলাচলকারী ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের জন্য বিকল্প সড়ক হিসেবে এই প্রকল্প শুরু হয়েছিল 2022 সালের জানুয়ারিতে। 2024 সালের জুনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা না হওয়ার পেছনে নানা জটিলতা তৈরি হলেও সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে 2026 সালের মধ্যেই শেষ হবে পুরো কাজ। ভূমি অধিগ্রহণটা সম্পন্ন হতে আরও কিছু সময়ের প্রয়োজন হচ্ছে। তো এই পর্যায়ে আমাদের প্রকল্পটা 2026 জুন পর্যন্ত সময়বৃদ্ধি করা হয়েছে এবং আশা করছি 2024 জুনের মাঝে আমাদের ভূমি অধিগ্রহণটা সম্পন্ন হবে এবং এই সময়ের মাঝে আমাদের প্রকল্পটা কাজটা সম্পন্ন হবে। বাধাঘাট এয়ারপোর্ট 4 লেন সড়কটির গুরুত্ব কেবল সিলেট শহরবাসীর জন্যই নয়, এই সড়কের দুরবস্থা প্রভাব ফেলেছে পুরো অঞ্চলের উপর। তাই সড়কের কাজ দ্রুত শেষ করে জনদুর্ভোগ দূর করার জোর দাবি স্থানীয়দের। গুলজার আহমেদ, এখন, সিলেট। কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমেছে দাম। সপ্তাহের ব্যবধানে জাত ও মানভেদে কমেছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। সকাল থেকেই শহরের পৌরবাজার ঘুরছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ, তার কাছ থেকে জেনে নেব বাজারের দরদাম। পলাশ, খুচরা বাজারে কোন সবজির দাম কতটা কমলো, এছাড়া দাম কমায় ক্রেতাদের মাঝে কতটা স্বস্তি ফিরল জানাবেন। ধন্যবাদ অ্যানি। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌরবাজার। আমি সকাল থেকেই এই বাজারে ঘুরছি, দেখছি যে বিভিন্ন যে সবজির যে দাম সেটি কিন্তু আসলে কমেছে এবং আমি একটু বলে রাখি যে এই যে বাজার, সেই বাজারে কিন্তু দেশের বিভিন্ন জেলার যে যারা চাষিরা রয়েছেন, যারা সবজি চাষি, তারা কিন্তু এই বাজারে এসেই যে সবজিগুলো কিন্তু তারা বিক্রয় করেন এবং সেই সবজি সকাল থেকে তারা বিভিন্ন যে
যানবাহনে কিন্তু তারা নিয়ে আসেন এবং এখান থেকে তারা বিক্রি করেন। বিশেষ করে যে পাবনা, চুয়াডাঙ্গা সহ যে মেহেরপুর, এছাড়াও যে পাশের জেলা ঝিনাইদহ, এরকম বিভিন্ন, এবং এছাড়া যে জেলার মধ্যে যে চাষিরা রয়েছেন, সবজি চাষি, তারা কিন্তু এই বাজারেই সবজি আসলে বিক্রয় করেন। আজকে এই বাজারে সবজি আমি যদি বলি, আলু বিক্রয় হচ্ছে 20 টাকা কেজি। এছাড়াও যে কাঁচামরিচ কিন্তু এই বাজারে আজকে বিক্রয় হচ্ছে 30 থেকে 40 টাকা। এছাড়াও যদি লাউ বলি, লাউ কিন্তু এই বাজারে বিক্রয় হচ্ছে 30 থেকে 40 টাকা। টমেটো আসলে 40 টাকা। এছাড়া যে অন্যান্য যে সবজি, সেই সবজির দাম, বিশেষ করে বেগুন আমি দেখেছি যে এই বাজারে গত সপ্তাহে কিন্তু এই বাজারে কিন্তু 60 টাকা 70 টাকা বিক্রয় হলেও আজকে কিন্তু বিক্রয় হচ্ছে 50 টাকা। এছাড়াও যে অন্যান্য যে সবজি, আরেকটু বলে রাখি যে নতুন একটি সবজি আসলে এই বাজারে যোগ হয়েছে, সেটি যে ফুলকপি, সেই ফুলকপি কিন্তু এই বাজারে বিক্রয় হচ্ছে 50 থেকে 55 টাকা। এছাড়াও যে অন্যান্য যে সবজি, সব সবজির দামই কিন্তু আসলে কমেছে। একটু বলে রাখি যে তবে আমি এই নিয়ে কথা বলেছি ক্রেতাদের মাঝে। ক্রেতারা বলছেন যে তাদের মধ্যে একরকম তারা স্বস্তি আসলে প্রকাশ করছেন যে দাম কমার যে বিষয়টি, তারা সেই বিষয় নিয়ে। এবং আমি সকাল থেকে দেখেছি যে ক্রেতা সমাগম কিন্তু যতই বেলা বাড়ছে ততই কিন্তু ক্রেতা সমাগমের কিন্তু যে ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং ক্রেতা সমাগম তারা কিন্তু স্বস্তির মধ্যেই কিন্তু তারা যে বিভিন্ন যে সবজি, সেইগুলো আসলে তারা ক্রয় করছেন। এছাড়া একটু বলে রাখি যে মূলত যে দাম কমার বিষয়টি, সরবরাহ যে বেশি হওয়ার কারণেই কিন্তু এই দামের যে কমার যে বিষয়টি, সেটি আসলে হয়েছে। এছাড়াও একটু বলে রাখি যে অন্যান্য যে বিষয়, আমি কথা বলেছি যে ক্রেতাদের সাথে, ক্রেতারা বলছেন যে বরাবরের মতো যে তাদের যে অভিযোগ, যে বাজার মনিটরিং যে বিষয়টি, সেটি তারা রাখতেও তারা আসলে বলছেন। এছাড়া একটু আসলে বলে রাখি যে আমি কৃষক পর্যায়ে কথা বলেছি। কৃষকরা বলছেন যে উৎপাদনের যে দাম, সেটি কিন্তু আসলে উৎপাদন যে খরচ, সেটি কিন্তু আসলে বেড়েছে। এতে কিন্তু তারা কিন্তু বিপাকে পড়েছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। কুষ্টিয়ার সবজি বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। এখনও হাটের ইজারা দেওয়া হয়নি, অথচ কোরবানি ঘিরে তোড়জোড় শুরু হয়েছে নারায়ণগঞ্জের ক্রেতা ও খামারিদের। তবে হাটের ঝক্কি ঝামেলা এড়িয়ে কেনা চায় পশু কিনতে, আর এজন্যই খামারগুলোতে শুরু হয়েছে বুকিং নেওয়া। ক্রেতা ধরতে অনেক খামারি রেখেছেন ফ্রি ডেলিভারির ব্যবস্থা। এবার নারায়ণগঞ্জের 4000 খামারে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে 70,000-এর বেশি পশু, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। নারায়ণগঞ্জ থেকে পাঠানো ইমরান আলী সজীবের তথ্য, ছবিতে বিস্তারিত। রাজধানীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে গড়ে উঠেছে প্রায় 4000 ছোট বড় গরুর খামার। এসব খামারে বছর জুড়ে মাংস ও দুধ উৎপাদনের পাশাপাশি লালন পালন করা হয় উন্নত জাতের গরু। এর মধ্যে আছে ফিজিয়ান, শাহিওয়াল সহ দেশীয় জাতের গরু, মহিষ ও ছাগল। কোরবানিতে জেলার মোট পশুর চাহিদার বেশিরভাগ অংশের যোগান দেন স্থানীয় খামারিরা। ইতোমধ্যেই এসব খামারে পশু বিক্রি শুরু হয়েছে। হাটের ঝক্কি ঝামেলা ও ভোগান্তি এড়াতে অনেকেই এরই মধ্যে আগাম বুকিংও দিয়েছেন। কেউ কেউ খামারে ঘুরে কোরবানির পশু পছন্দ করে রাখছেন। আমার গরুটা কিভাবে লালন পালন করা হচ্ছে, আমার গরুটার স্বাস্থ্য কেমন, ওজনটা কিছুদিন পর পর মেপে দেখি কতটুকু বাড়তেছে, কেমন কি হচ্ছে। এটা একটা অনেক বড় সুবিধা। হাটের থেকে এই জায়গার পরিবেশটা অনেক ভালো, বেটার। ঠিক আছে, এক জায়গাতে সব রকম আইটেমের গরু, সব সাইজের গরু পাওয়া যাইতেছে। ফার্মের সুবিধা কি যে সবগুলো পাওয়া যায়, ছাগলও পাওয়া যায়, গরু পাওয়া যায়। হাটের হিসাব আলাদা, এখানে হিসাব আলাদা। মানে এখানে হাটে থেকে এখানে হিসাবটা বেশি ভালো। খামারগুলোতে আকারভেদে 60,000 থেকে 12 লাখ টাকার পর্যন্ত গরু রয়েছে। তবে চাহিদা বেশি মাঝারি আকৃতির। ক্রেতা ধরতে অনেকেই দিচ্ছেন বিভিন্ন লোভনীয় অফার। আবার অনেক খামারই রেখেছেন ফ্রি ডেলিভারির ব্যবস্থা। সর্বোচ্চ ওজনের আছে প্রায় টন ক্রস করা, এবং শুরুটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার 100 কেজির পর থেকে। তো দামের ক্ষেত্রে আপনার 60,000 থেকে শুরু। একটা ক্রেতা যখন একটা গরু ক্রয় করবে, তখন তার মনের ভিতর যে কালার, যে রেঞ্জের মধ্যে গরু প্রয়োজন, আশা করি আমাদের এখান থেকে এসে সে পেয়ে যাবে। একদিন দুদিন আগে কেউ নিতে চাইলে আমরা ডেলিভারি ফ্রি। আর কেউ যদি জায়গাও স্বল্পতা থাকে, তাহলে আমরা আমাদের এখানে কাটিং করে আশেপাশে হলে আমরা পৌঁছে দিতে পারবো। প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে, জেলায় এবারের কোরবানির ঈদে পশুর চাহিদা 86,000-এর বেশি। বিপরীতে প্রস্তুত আছে প্রায় 70,000 গরু মহিষ।
যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকার বেশি। তবে খামারের এসব পশু মোটাতাজাকরণে ক্ষতিকারক উপাদানের ব্যবহার রোধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের জেলা প্রাণী সম্পদ অফিসের তত্ত্বাবধানে, প্রশাসনের তত্ত্বাবধানে, আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, আমাদের ভেটেরিনারি সার্জন সবার তত্ত্বাবধানে একটা সম্মিলিত টিম আমরা কাজ করছি এবং সেইখানে স্টেরয়েড এবং গ্রোথ প্রমোটার হিসাবে অ্যান্টিবায়োটিক মুক্ত, সম্পূর্ণ স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক মুক্ত প্রাকৃতিক খাবারের উপর বেস করে আমরা এবার গরুগুলি রেডি করছি। জেলায় ঘাটতি থাকা পশুর চাহিদা পূরণ করবে অস্থায়ী পশুর হাটগুলো। তবে কোরবানিকে ঘিরে ক্রেতা ও খামারিদের তোড়জোড় শুরু হলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও হাটের ইজারা দেয়া হয়নি। এখন নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে যখন আসন্ন কোরবানির পশু নিয়ে খামারিদের রমরমা অবস্থা, ঠিক তার উল্টো চিত্র হিলিতে। গরুর লাম্পি রোগের আক্রমণে ব্যাপক ক্ষতির আশঙ্কায় ছোট বড় খামারিরা। গেল 1.5 মাসে মারা গেছে 25 থেকে 30টি গরু। এমন অবস্থায় রোগের প্রকোপ ঠেকাতে আক্রান্ত গরু আলাদা করার পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ কর্মকর্তারা। সোহেল রানার প্রতিবেদন। উত্তরে জেলা দিনাজপুরের হিলিতে গরুর খামারে ছড়িয়ে পড়েছে লাম্পি রোগের প্রাদুর্ভাব। গেল 2 মাস ধরে উপজেলার বিভিন্ন খামারে আক্রান্ত হচ্ছে গবাদি পশু। ভুক্তভোগীরা বলছেন, গরুর শরীরে হঠাৎ করে দেখা দেয় গুটি, সে সঙ্গে ফুলে ওঠে গলা ও পা, আর ক্ষতস্থান থেকে খসে পড়ে মাংস। তেমন কোনো প্রতিষেধক না থাকায় গেল 1.5 মাসে আক্রান্ত হয়েছে 500 থেকে 700টি গরু। এছাড়া মারা গেছে অন্তত 25 থেকে 30টি। কুরবানি ঈদের আগে এই রোগের আক্রমণে ব্যাপক ক্ষতির আশঙ্কায় ছোট বড় খামারিরা। কুরবানির ঈদ আসছে, এটাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে, আশা থাকে, কিন্তু স্কিন ডিজিজ একটা নতুন আসছে নাকি, কি বলে লাম্পি। এই লাম্পির জন্য আমরা খুব অত্যন্ত ক্ষতিগ্রস্ত বর্তমান। কুরবানির জন্য প্রস্তুত করতেছিলাম আর কি। তো ল্যাম্পি হওয়ার কারণে হসপিটাল থেকে নিয়ে এসে ট্রিটমেন্টও করছি, ভ্যাকসিনও দিছি, কিন্তু বাঁচাতে পারিনি। গাই বাছুর ছিল, গাইটা মারা গেছে দাদা। মারা যাওয়ার পরে এখন আমার তো সম্বল সবই শেষ। গরু 2টা ছিল বাবা, একটা তো অভাবে বেঁচেছে আর একটা লিম্পো হয়ে মারা গেছে। আমি তো এখন খুব নিঃস্ব। গরু যেন সুস্থ থাকে, আমাদের পাশে ডাক্তার আছে, ডাক্তার তো হেল্প করবে। ডাক্তার কোনো ওষুধ দেয় না। এই যে লাম্পি ধরেছে, ডাক্তারকে ডাকলে আসলেই খালি টাকা। যদিও উপজেলা প্রাণী সম্পদ অফিসের কাগজে কলমে লাম্পি রোগে মারা যাওয়ার গরুর সংখ্যা মাত্র 2টি আর আক্রান্তের সংখ্যা 150, তবে সংক্রমণ রোধে গোয়ালঘরে মশামাছি নিয়ন্ত্রণের পাশাপাশি আক্রান্ত গরু আলাদা রাখার পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। এই 3 মাস আমরা ব্যাপক আকারে বিভিন্ন জায়গায় উঠান বৈঠক থেকে শুরু করে লিফলেট বিতরণ থেকে শুরু করে মানুষকে সচেতনতা কিভাবে এটা প্রতিরোধ করা যাবে, বিশেষ করে টিকা, এই বিষয়ে প্রচারণা চালাই আমরা 3 মাস প্রচুর পরিমাণে, ঠিক আছে, এবং অসংখ্য লিফলেট বিতরণ করি। তাতে অনেক লোকেই টিকা দিয়েছে, যারা টিকা দেয়নি তাদের গেলে বেশি আক্রান্ত। আসন্ন কুরবানির ঈদে শুধুমাত্র হিলিতেই প্রস্তুত করা হয়েছে 16,000 গবাদি পশু। সোহেল রানা, এখন হিলি। পাহাড়ের পেছন থেকে শেষ বিকেলে নেমে আসে বন্য হাতির দল। দলবদ্ধ হয়ে তছনছ করে ফসলি জমি, বাদ যাচ্ছে না বসত বাড়িও। হাতি তাড়াতে জমিতে মশাল জ্বালিয়েও মিলছে না রেহাই, অথচ যাদের দেখভালের দায়িত্ব সেই বন বিভাগ যেন হাত গুটিয়ে বসে আছে। এমন অবস্থায় লোকসান জেনেও আধাপাকা ধান কেটে নিচ্ছেন আতঙ্কিত কৃষকরা। শেরপুরের সীমান্তবর্তী বাতকুচি গ্রাম ঘুরে প্রতিবেদন পাঠিয়েছেন জাহিদুল খান শরফ। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বাতকুচি গ্রাম। পাহাড়ের পেছন থেকে শেষ বিকেলে নেমে এসেছে বন্য হাতির দল। দলবদ্ধ হয়ে তছনছ করছে ফসলি জমি, হানা দিচ্ছে বসত বাড়িতেও। হাতি তাড়াতে পাহাড়ি জমিতে মশাল জ্বালিয়েছেন স্থানীয়রা, তবুও হাতির দাপট থেকে রেহাই নেই। 20 থেকে 30টি বন্য হাতি প্রায় প্রতিদিনই খাবারের সন্ধানে ধান খেতে নেমে আসে। এই কারণে ফসল ঘরে তোলাই অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আধা পাকা ধান কেটে নিচ্ছেন জেলার শ্রীবর্তী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার কৃষকেরা। এদের অত্যাচারে মানুষ মেরে ফেলাইতেছে, ঘর বাড়ি ভেঙে ফেলাইতেছে, ফসলাদি খাই ফেলাইতেছে। 5 থেকে 7 বছর ধরে কোনো ফসল আমরা ঘরে নিতে পারি না। আমার অনেক বাগান ক্ষয়ক্ষতি করছে, বাড়ি ঘর সারা মানুষের বাড়িতে আছে আর কি অবস্থান করতেছে। এদিকে হাতির আক্রমণে শুধু ফসলি জমি নয়, ক্ষতি হচ্ছে বাড়ি ঘরেও। ক্ষতিপূরণের নেই তেমন কোনো অবস্থা। এছাড়া আবেদনের দীর্ঘ জটিলতা শেষে ক্ষতিপূরণের টাকা পেতেও লেগে যায় দীর্ঘ সময়। হাতির জন্য এই কাঁচা ধান কাটা ফেলাইতেছি, দিনের মধ্যে হাতি আসা পরে, হাতি আসার পরে এই আম করে দৌড়ন দেয়, আমরা এই ধান থুয়া কাঁচি পাইকা থুয়ে দূর করে যাই। কাঁচা ধানের দুধ বাড়ায়, অনেকটা তো চাল নাই,
এটা বাজারে বিক্রি করবার গেলেও টাকা নেয় না, 800 টাকা মন কয়। এখন আমাদের কি উপায়, একটা চেষ্টা চাই বাংলাদেশ সরকারের কাছে। বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে দীর্ঘমেয়াদী কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে বলে জানান বিভাগীয় এই বন কর্মকর্তা। ক্ষতিপূরণটা কমানোর জন্য বন বিভাগ অনেক ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে, যেমন সোলার ফেন্সিং করা হচ্ছে, কিছু সোলার ফেন্সিং অলরেডি করা হয়েছে এবং পরবর্তীতে আরও কিছু সোলার ফেন্সিং করা হবে। যেহেতু হাতি খাবারের খুঁজে আছে, সেই ক্ষেত্রে পাহাড়ের সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা লেবু জাতীয় ফসলের কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি। পাশাপাশি হাতি যদি কোনো এলাকায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে বন বিভাগের আইন অনুযায়ী সেই অনুযায়ী কৃষকরা যাতে উপকার পায়, সেই জন্য আমরা বন বিভাগের সাথে কাজ করতেছি। 2014 সাল থেকে এখন পর্যন্ত হাতির আক্রমণে শেরপুরে প্রাণ গেছে 36 জনের, বিপরীতে মানুষের হাতে প্রাণ গেছে 31টি বন্য হাতির। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। আকারে বড় আর টসটসে সুস্বাদু লিচুর ক্রেতা চাহিদা বরাবরই তুঙ্গে, ফলে সুযোগ বুঝে চড়া দাম হাঁকাচ্ছেন মাগুরার লিচু বাগান মালিকরা। তবে দাম বেশি হওয়ার আরেকটি কারণ, স্থানীয় হাজরাপুরি লিচু গুণগত মানে পেয়েছে জিআই স্বীকৃতি, ফলে দেশের বিভিন্ন এলাকা থেকে এই লিচু বাগানে এসে ভিড় করছেন ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে 60 কোটি টাকার লিচু বিক্রি হবে এবার। বিশ্বজিৎ বাপির প্রতিবেদন। মাগুরার বাগানে থোকায় থোকায় ঝুলছে আগাম জাতের হাজিরাপুরি লিচু। জেলায় অন্তত 70% লিচু উৎপাদন হয় হাজিপুর, মিঠাপুর, খালিমপুর, কাঞ্চনপুর সহ 40টি গ্রামে। আগাম লিচু পরিপক্ক হওয়ায় সেগুলো পাড়তে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবার কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ভালো দাম পাচ্ছেন তারা। জেলার প্রায় 25,000 মানুষের জীবিকা নির্ভর করে এই লিচু চাষের ওপর। লিচু ঝরে পড়ে নেই, জ্বরে ক্ষতি হয়নি এবং আমরা লিচু অনেক পরিমাণে বিক্রি করতে পারছি, লাভবান হতে পারছি। এবার লিচুতে আমরা মোটামুটি ভালোই ফলন পাইছি এবং দামও খুব ভালো। লিচুর ক্ষেত্রে কাজ করি, আমরা এই টাকা দিয়ে সংসার চালাই। মাগুরায় লিচু কিনতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ব্যবসায়ীরা। জেলার ইছাখাদায় প্রতিদিন বসছে লিচুর বাজার, যেখানে বেচা কেনা হয় কোটি টাকার উপরে। এখানে ভালো মানের লিচু পাওয়া যাচ্ছে। এই মাগুরা ইছাখাদার এই লিচুটা আগাম পাকে, এই আগাম পাকার কারণে আমরা এই জায়গা আগে আসি। মাগুরা লিচু উন্নত মানের, এর জন্য আমরা আগে আসছি। চলতি বছর উচ্চ ফলনশীল মাগুরার হাজিরাপুরি লিচুকে দেয়া হয়েছে জিআই স্বীকৃতি। লিচুর ভালো ফলন পেতে কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তা। ইতিমধ্যে আমরা হাজারিপুরি লিচুকে জিআই পণ্য হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। আমরা কৃষকদের লিচুর একটা কাঙ্ক্ষিত ভালো ফলন পাই, সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগ থেকে আমাদের মাঠ পর্যায়ে যে সহকারী কৃষি কর্মকর্তারা আছে তাদের মাধ্যমে কৃষকদেরকে আমরা লাগাতার পরামর্শ দিয়েছি। জেলার 669 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে 1850টি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার অন্তত 60 কোটি টাকার লিচু বিক্রি হবে বলে প্রত্যাশা করছেন বাগান মালিকরা। এখন মাগুরা। অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ। পুতিনের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা ফোনালাপ শেষে এ কথা জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা চুক্তিতে কাজ করতে সম্মতির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্টের দাবি, ইউক্রেনের শান্তি স্থাপন প্রক্রিয়া থেকে সরে আসতে পারে যুক্তরাষ্ট্র। নাফি আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। ভারত পাকিস্তানের পর ট্রাম্পের লক্ষ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি, তাই পশ্চিমের শক্তিশালী এই নেতার সম্পূর্ণ মনোযোগ এখন পূর্বে। লক্ষ্য বাস্তবায়নে সোমবার পুতিনের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা ফোনালাপ করেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ আলোচনা শেষে মার্কিন প্রেসিডেন্ট জানান অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন দুই পক্ষের আলোচনায় আয়োজকের ভূমিকা পালন করতে পারে ভ্যাটিকান সিটি। অন্যদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা চুক্তিতে কাজ করতে রাশিয়া সম্মত বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। উদ্যোগকে ফলপ্রসূ করতে কার্যকর পন্থা তৈরি করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। জানান লক্ষ্য পূরণে যুদ্ধ শুরুর প্রধান কারণ মূলোৎপাটন করতে হবে। ইউক্রেন ইস্যুতে সরাসরি মধ্যস্থতার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। Прежде всего, я поблагодарил президента Соединенных Штатов за поддержку со стороны США возобновления прямых переговоров между Россией и Украиной по поводу возможного заключения мирного соглашения.
এদিকে দুই নেতার ফোনালাপের কিছুক্ষণ আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট দাবি করেন অস্ত্রবিরতির আলোচনা অচলাবস্থায় রয়েছে। জানান এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের নয়, তাই ইউক্রেনে শান্তি স্থাপন প্রক্রিয়া থেকে সরে আসতে পারে যুক্তরাষ্ট্র। I know the president's willing to do that, but if Russia's not willing to do that, then we're eventually just going to have to say, this is not our war. It's Joe Biden's war. It's Vladimir Putin's war. It's not our war. We're going to try to end it, but if we can't end it, we're eventually going to say, you know what, that was worth a try, but we're not doing it anymore. 1 মাসের যুদ্ধবিরতিতে সম্মত না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন ঘোষণা দিলেও এখনও তা কার্যকর করেনি ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের দাবি, এখনও নিষেধাজ্ঞার বিষয়টি রয়েছে আলোচনার টেবিলে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। একদিকে বৃষ্টি বন্যা, অন্যদিকে তীব্র দাবদাহ। সময়ের আগেই বর্ষার দাপটে লণ্ডভণ্ড ভারতের বিস্তীর্ণ অঞ্চল। একদিকে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে হাইটেক শিল্পনগরী বেঙ্গালুরু, অন্যদিকে উত্তরপ্রদেশ রাজস্থানে গরমে উঠছে না বিশ্বাস। প্রকৃতির এমন আচরণে অসহায় স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। সময়ের আগেই বর্ষার দাপটে লণ্ডভণ্ড ভারতের বিস্তীর্ণ অঞ্চল। বজ্রসহ ঝড় আর মুষলধারে বৃষ্টির কবলে পশ্চিম উপকূলীয় অঞ্চল। কর্ণাটকের প্রাদেশিক রাজধানী ও হাইটেক শিল্পনগরী বেঙ্গালুরুতে সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে দেখা দেয় তীব্র জলাবদ্ধতা। বাড়িঘর, সড়ক, যানবাহন পানিতে তলিয়ে গিয়ে এবং তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে জনজীবন। 3-4 घंटे 5 घंटे से ज़्यादा पड़ता है तो रोड में ऐसे पानी जम जाता है। और हमारे अपार्टमेंट में तो बेसमेंट है, बेसमेंट में सब गाड़ी अटके हुए हैं, कोई भी गाड़ी नहीं निकाल पा रहा है। और सब पॉपुलेशन का तो ट्रांसपोर्टेशन ही एकदम बंद हो जाता है। आप देख सकते हो पूरा कंप्लीट पूरा रास्ता ब्लॉक हो गया है और घरों से पानी आ रहा है और दिक्कत बहुत हो रही है सर। हम लोगों का डेली काम यहीं पे चलता है लेकिन काम ही नहीं हो पा रहा है। ভারতের আবহাওয়া বিভাগ বলছে আরব সাগরে সাইক্লোনের কারণে মঙ্গলবার থেকে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, গোয়া, কোনকান সহ সংলগ্ন উপদ্বীপ অঞ্চলগুলোতে। এছাড়া আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বলা হচ্ছে 5 থেকে 6 দিন থাকবে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখে হালকা ঝড় বৃষ্টির আভাস আছে। অন্যদিকে উত্তরপ্রদেশ, রাজস্থান আর মধ্যপ্রদেশের অংশবিশেষের ওপর দিয়ে একদিন তীব্র দাবদাহ বয়ে যাবে বলেও সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। জ্যৈষ্ঠেই সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসে। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করব সন্ধ্যাবাজার, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। ইশরাক ইস্যুতে মুখোমুখি বিএনপি উপদেষ্টা এনসিপি, আজও ব্লকেট কর্মসূচি, বড় আন্দোলনের হুঁশিয়ারি সালাউদ্দিনের। সংস্কার চূড়ান্তে রাজনৈতিক দলের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বললেন বদিউল আলম। ফ্যাসিবাদ ঠেকাতে গুণগত পরিবর্তনের তাগিদ। দুর্ঘটনা কবলিত বিমানের রক্ষণাবেক্ষণে গাফিলতি, মানা হয়নি উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্দেশনা ও তদন্ত কমিটির সুপারিশ। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে সম্মত রাশিয়া। পুতিনের সঙ্গে ফোন আলাপ শেষে জানালেন ট্রাম্প। Up and over. They're looking for the second. Will they come back? No, they won't. Yes, no, yes, no. Have they made it in time? বড় সংগ্রহের পরেও আরব আমিরাতের কাছে দ্বিতীয় টি-20 হারল বাংলাদেশ। সিরিজে 1-1 সমতা। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।